আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করতেছিলাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ম্যাথমেটিক্যাল প্রবলেম। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে অ্যাপ্রোচ করব। তারপর টাইম রিলেটেড একটা কনসেপ্ট শিখব, দেন ওই কনসেপ্টের ম্যাথ করা ট্রাই করব। সো আপাতত আমাদের একটা কনসেপ্ট এবং যাবতীয় ম্যাথ করতে পারলে এই চ্যাপ্টারটা ক্লোজ করা পসিবল হবে। So আমরা দেখি আজকের এবং কালকের ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটা সুন্দর মতো শেষ করতে পারবো ইনশাল্লাহ। So আমি যদি কথা না বেরিয়ে স্টার্ট করি, তাহলে এই চ্যাপ্টারের নাম কি? এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন। ফার্স্ট অফ অল আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দিয়ে অ্যাপ্রোচ করতে চাচ্ছি। যে প্রবলেমটা আমি দিছিলাম প্রিভিয়াস ক্লাসে করার জন্য, যদি না পারো, আমি ধরে নিলাম তুমি পারছো, তারপর প্রবলেমটা করাই দিচ্ছি। বাই এনি চান্স যদি তুমি প্রবলেমটা না পারো করতে, তখন তো করানোর প্রয়োজন পড়বে। সো প্রবলেমটা ছিল হচ্ছে পৃথিবী পৃষ্ঠে ও চন্দ্র পৃষ্ঠে দুটি সেকেন্ড লোকের, পৃথিবী পৃষ্ঠে ও চন্দ্র পৃষ্ঠে দুটি সেকেন্ড লোকের দৈর্ঘ্যের অনুপাত 81:16। দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 81:16। পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.1 হলে চন্দ্র পৃষ্ঠে জি এর মান কত? এটা হচ্ছে 16। পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.81 ms ইনভার্স 2 হলে চন্দ্র পৃষ্ঠে তা কত হবে? চন্দ্র পৃষ্ঠে তা কত? চমৎকার একটা ম্যাথ। ধরলাম আমরা জানি কি একটা সেকেন্ড লোকের পৃথিবী পৃষ্ঠে তার পর্যায়কাল বা টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। তাহলে যদি আমি পৃথিবী পৃষ্ঠের জন্য সূত্রটা লিখি, সেটা কি হবে? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। এই জিটা কিসের? এটা হচ্ছে পৃথিবীর। আমি প্রি দিয়ে লিখলাম, ঠিক আছে, দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। ফাইন। এবং তোমার এলটা কিসের? এলটাও কি সেখানে পৃথিবীর। তারপর হচ্ছে যে যখন আমি চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাব, তখন টি কি হবে? টি ইকুয়ালস টু হবে হচ্ছে 2 পাই রুট ওভার এল চন্দ্র ডিভাইডেড বাই জি চন্দ্র। দিলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। এইখান থেকে আমি যদি ধরো যে একটা সেকেন্ড দোলক পৃথিবী পৃষ্ঠে তার সময় কত? 2 সেকেন্ড। চন্দ্রপৃষ্ঠ কত? তা 2 সেকেন্ড। পৃথিবী পৃষ্ঠে চন্দ্রপৃষ্ঠে দুটি সেকেন্ড দোলকের, মানে পৃথিবী পৃষ্ঠে একটা সেকেন্ড দোলক আছে, চন্দ্রপৃষ্ঠে একটা সেকেন্ড দোলক আছে। তাহলে আমরা জানি হচ্ছে সেকেন্ড দোলকের তোমার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড করে। তাহলে এটা হবে 2, এটা হবে 2। আমাকে বলছে যে চন্দ্রপৃষ্ঠে জি এর মান কত, বাট আমাকে এখানে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আমি যদি 1কে 2 দ্বারা ভাগ করি, 1/2 করি, তাহলে দেখো আমি পাবো হচ্ছে এই পাশে টি বাই টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল পৃথিবী ডিভাইডেড বাই জি পৃথিবী ডিভাইডেড বাই 2 পাই রুট ওভার এল চন্দ্র ডিভাইডেড বাই জি চন্দ্র। এখান থেকে 2 পাই কাটে, টি টি কাটে। এই ফর্মুলা থেকে, মানে এইখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এরকম ভাবে যে রুট ওভার এটাকে এই পাশে নিয়ে আসতেছি, এল চন্দ্র ডিভাইডেড বাই জি চন্দ্র ইকুয়ালস টু রুট ওভার এল পৃথিবী ডিভাইডেড বাই জি পৃথিবী। বথ সাইড থেকে তুমি রুট বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দিলে তুমি যদি এল পৃথিবীর নিচে এল চন্দ্র নিয়ে আসো, তাহলে আমার এখানে থাকে হচ্ছে জি পৃথিবী ডিভাইডেড বাই জি চন্দ্র। তাহলে আমার লাগবে হচ্ছে জি চন্দ্রতে কত? এল পৃথিবী আর এল চন্দ্রের অনুপাত দেওয়া আছে হচ্ছে আমার 81:16, মানে 18/16। আর জি পৃথিবীর মান দেওয়া আছে 9.81। তাহলে আমি অনায়াসে জি চন্দ্রের মানটা পেয়ে যাব হচ্ছে কত জানো? জি চন্দ্রের মানটা আমি পেয়ে যাব হচ্ছে 1.9377 ms ইনভার্স 2। এই ছিল হচ্ছে তোমার গতকালকের হোমওয়ার্ক দেওয়া ম্যাথটা। তারই ধারাবাহিকতায় আমরা আরো ম্যাথ করবো আজকে। আমাদের আজকের ক্লাসের 2 নাম্বার যে ম্যাথ প্রবলেম, সেটা হচ্ছে যে একটি সরল দোলকের দোলনকাল পৃষ্ঠে 2 সেকেন্ড। একটি
সরল দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড। পৃষ্ঠে কত? ভূপৃষ্ঠে 2 সেকেন্ড। পৃথিবী চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে ববের ওজন 80% হ্রাস পায়। চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে ববের ওজন 80% হ্রাস পায়। 80% হ্রাস পায়। চন্দ্রপৃষ্ঠের দোলনকাল কত? চন্দ্রপৃষ্ঠে দোলনকাল কত? চন্দ্রপৃষ্ঠে আমাকে দোলনকাল বের করতে বলছে। আচ্ছা, একটি সরল দোলকের ভূপৃষ্ঠে তোমার টাইম পিরিয়ড হচ্ছে 2 সেকেন্ড, আর চন্দ্রপৃষ্ঠে নিয়ে গেলে ববের ওজন হচ্ছে 80% হ্রাস পায়। তাহলে এখন দেখো আমি কি জানি, আমি জানি হচ্ছে তোমার এরকম যে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি, তাই না? এইখান থেকে আমরা বলতে পারি যে টি সমানুপাতিক 1/√g। এটা কিন্তু আমরা বলতেই পারি, যেখানে তোমার লেন্থ এবং 2 পাইটা কি ফিক্সড, একটা সরল দোলকের লেন্থ এবং 2 পাই কি ফিক্সড, কিন্তু জিটা তোমার কি ভেরি করে বিভিন্ন জায়গায়, মানে পৃথিবীতে জি একরকম হতে পারে, চন্দ্রে নিয়ে গেলে জি আরেক রকম হতে পারে। সো জিটা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ভেরি করে, কিন্তু এল এবং 2 পাইটা কি ফিক্সড থাকে। তো এখান থেকে এই শর্ত থেকে আমরা কি বলতে পারি, জিটা হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল অফ 1/√g। তাহলে এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ধরো T1/T2 ইকুয়ালস টু রুট ওভার G2/G1। এই সূত্র কিন্তু লেখাই যায়, বুঝছো? T1/T2 রুট ওভার G2/G1। এটা মুখস্থ করার প্রয়োজন নেই, মেইনটা থেকে এটা অনায়াসে তুমি কি করতে পারবা, বের করে ম্যাথ করতে পারবা। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ধরো তোমার আমাকে বলা আছে ববের ওজন 80% হ্রাস পায়। ওজন যেহেতু বলছে, আমরা ওজন থেকে জি এর মানটা বের করে আনবো। আমরা কি জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি mg। তাহলে ডাব্লিউ চাঁদ, যখন আমরা চাঁদে নিছি, আর কোথায় ছিল? ডব্লিউ পৃথিবীতে ছিল, ডব্লিউ পৃথিবী। সো ডব্লিউ চাঁদে দেখো ভরের মান কিন্তু সেম থাকবে, ভর কিন্তু কখনো চেঞ্জ হয় না, চাঁদে নাও আর যেখানেই নাও। অবিকর্ষ ত্বরণের কারণে বা গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের কারণে তোমার হচ্ছে কি এই যে ওয়াইটটার আলটিমেটলি ভেরিয়েশন আমরা দেখতে পাই। তো চাঁদের ক্ষেত্রে এটা কি হবে, ধরলাম হচ্ছে জি মুন, আর এটাকে দিলাম হচ্ছে আমরা জি ই। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যখন সে চাঁদে যাবে তখন তার ওজন কি 80% হ্রাস পাবে। তার মানে যদি আমি পৃথিবীতে ওজন ধরি হচ্ছে 100, তাহলে চাঁদে কত হবে? সেটা চাঁদে হবে হচ্ছে 20। মানে আমি যদি অলওয়েজ পার্সেন্টেজ দেওয়া থাকলে 100 রেসপেক্টে চিন্তা করি, আমাকে বলছে চাঁদে গেলে 80% ওজন হ্রাস পাবে, তাহলে আমি ধরে নিলাম পৃথিবীতে ছিল 100, চাঁদে গেলে 80% হ্রাস পেলে কত হবে? 20 হবে। এখান থেকে দেখে এম কাটা যায়, আমি পাচ্ছি হচ্ছে জি এম, মানে জি মুন আর জি ই এর একটা অনুপাত, সেটা কত? 20/100 আমি পাচ্ছি। এখন T1/T2 ইকুয়ালস টু রুট ওভার G2/G1, এই সূত্র যদি আমরা ফালাই, ধরলাম এখানে দিলাম হচ্ছে টি পৃথিবী ডিভাইড বাই টি মুন ইকুয়ালস টু রুট ওভার, এখানে কি হবে জি মুন ডিভাইড বাই জি ই। সো এখান থেকে আমরা কি জানি, একটা সেকেন্ড দোলকের দোলনকাল পৃথিবী পৃষ্ঠে বলে দেওয়া আছে এখানে কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে এখানে দিব হচ্ছে 2, এখানে দিব হচ্ছে টি এম ইকুয়ালস টু রুট ওভার জি এম বাই জি ই। এটার অনুপাত জানা আছে আমার 20 ডিভাইডেড বাই 100, সব কিছু জানা আছে। এখান থেকে যদি তুমি টি এমটা বের করো, তাহলে তোমার টি এম এর মানটা আসবে কত জানো? টি এম এর মানটা আসবে হচ্ছে 2√5 সেকেন্ড। ম্যাথটা ইন্টারেস্টিং না? প্রতিটা ম্যাথ কিন্তু অনেক ইজি, চাইলে মানে বের করা সম্ভব প্রতিটা ম্যাথের আনসার। আচ্ছা, দেখি তো সব ঠিকঠাক চলতেছে কিনা। হ্যাঁ, সব সুন্দর মতো হচ্ছে। চলো আমরা যাই। 3 নাম্বার প্রবলেম। একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। ওকে ফাইন। বলছে মঙ্গল পৃষ্ঠের দোলনকাল নির্ণয় করো। মঙ্গল পৃষ্ঠে এর দোলনকাল নির্ণয় করো। দোলনকাল নির্ণয় করো।
আমাকে আরো ডেটা দেওয়া আছে। এখানে বলছে যে মঙ্গলের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের মঙ্গলের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের 0.107 এবং 0.53 গুণ, 0.107 এবং 0.53 গুণ, এটা হচ্ছে 53 গুণ। তাহলে আমাকে বলছে একটা সেকেন্ড দোলক, তাহলে তার টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড হবে হচ্ছে 2 সেকেন্ড। মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো, মানে পৃথিবী থেকে মঙ্গলে নিছে। তো মঙ্গল পৃষ্ঠের দোলনকাল নির্ণয় করতে বলছে, আর পৃথিবী পৃষ্ঠের দোলনকাল আমি জানি 2 সেকেন্ড, অ্যাজ এটা সেকেন্ড দোলক। তো মঙ্গলের ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে আমার পৃথিবীর ভর ও ব্যাসার্ধের এত গুণ। তাহলে একটু চিন্তা করো, আমাকে তোমার টাইম পিরিয়ডের সাথে গত ম্যাথে আমরা কি করছি, জি এর একটা সম্পর্ক নিয়ে আসছি। আর যেহেতু আমার এখানে ভর আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমার ভর এবং ব্যাসার্ধের সাথে কি জি এর একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। দেন ওই জি এর সাথে টাইম পিরিয়ডের সম্পর্কটা আমরা লিখলে ম্যাথটা হয়ে যাবে। এখন চ্যাপ্টার 6 মানে গ্র্যাভিটি চ্যাপ্টার থেকে বা ক্লাস 9-10 এর ওই সূত্রটা পড়ছো, সেটা কি পড়ছো? জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, তাই না? এটা কিসের এম? এটা হচ্ছে পৃথিবীর মাস, আর্থের, ই এ আর টি এইচ। এটা কিসের রেডিয়াস? আর্থের রেডিয়াস, ই এ আর টি এইচ। আচ্ছা, যদি এই জিটা তোমার আর্থের হয়, তাহলে এমটা হচ্ছে আর্থের এম, এবং এই আরটা হচ্ছে তোমার আর্থের রেডিয়াস। তো আমার মঙ্গলের ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমি যদি পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের সাথে আর্থের ভর এবং ব্যাসার্ধের কম্প্যারিজন দাঁড় করাতে চাই, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে জিই ডিভাইডেড বাই জি এম। আর আমরা জিই কি জানি? আমরা জিই জানি হচ্ছে জি এম ই ডিভাইড বাই আর ই স্কোয়ার। আর এটা জানি হচ্ছে আমরা জি এম 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 মানে কি? এম দ্বারা আমি মঙ্গল মিন করতেছি, ওকে। আর এটা হবে হচ্ছে আর এম স্কোয়ার। তো এইখান থেকে দেখো, আমি যদি জিই আর জি এম এর অনুপাতটা বের করে ফেলতে চাই, আমাকে এখানে কি বলছে? এই জি কিন্তু কাটা যাবে, এটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে এম ই ডিভাইড বাই আর ই স্কোয়ার ইন্টু আর এম স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এম স্মল এম। তো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমি কি, এম ই ডিভাইডেড বাই এম এম ইন্টু আর এম স্কোয়ার ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। এম ই ডিভাইডেড বাই এম এম মানে কি? পৃথিবীর ভর এবং মঙ্গলের ভরের অনুপাত। আমাকে বলছে কি, মঙ্গলের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধর এত গুণ। তার মানে মঙ্গলের ভরটা কত? পৃথিবীর ভরের 0.107 গুণ। তাহলে পৃথিবীর ভর যদি হয় এম, তাহলে মঙ্গলের ভর কত হবে? 0.107 ইন্টু এম ইন্টু মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.53 গুণ। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি হয় আর স্কোয়ার, তাহলে মঙ্গলের ব্যাসার্ধ হচ্ছে 0.53 ইন্টু আর হোল স্কোয়ার। এখান থেকে আমার কি কি কাটা যাবে? এখান থেকে আমার কাটা যাবে হচ্ছে তোমার এই আর স্কোয়ার, এই আর স্কোয়ার কাটা যাবে, এখানে এম এম কাটা যাবে। তাহলে আমার জিই আর জি এম এর যে রেশিওটা, জিই ডিভাইডেড বাই জি এম, এটা আমার আসবে হচ্ছে তোমার 2.6252, 2.6252। এখন যেহেতু আমি জি এর অনুপাতটা পেয়ে গেছি, আমি চাইলে ইজিলি তোমার টাইম পিরিয়ডটা বের করতে পারবো, কারণ জি এর সাথে টাইম পিরিয়ডের যে রিলেশনটা সেটা কি আমরা জানি। তাহলে আমি যদি লিখি, আমাকে জানতে চাইছে কি, আমাকে জানতে চাইছে মঙ্গলের টাইম পিরিয়ডটা কত হবে। হ্যাঁ, মঙ্গলের টাইম পিরিয়ডটা কত হবে সেটা আমাকে জানতে চাইছে। আমি লিখলাম হচ্ছে উপরে টি এম, নিচে লিখলাম হলো আমি কি টিই ইকুয়ালস টু রুট ওভার উপরে কি হবে জিই ডিভাইডেড বাই জি এম। তাহলে মঙ্গলের টাইম পিরিয়ডটা বের হবে হচ্ছে রুট ওভার জিই বাই জি এম। এই দুইটার অনুপাত কত? রুট ওভার জিই বাই জি এম, এই দুটোর অনুপাত হচ্ছে 2.6252 এবং টিই হচ্ছে তোমার 2 সেকেন্ড। তাহলে টিএম যেটা সেটা আসবে হচ্ছে তোমার 3.24 সেকেন্ড। ঠিক আছে, তোমার টিএম আসবে হচ্ছে 3.24 সেকেন্ড। এই হচ্ছে ম্যাথটা, কারণ আমার ডিরেক্টলি এখানে জি এর সম্পর্ক দেওয়া ছিল না। ফার্স্টে আমার ভর এবং রেডিয়াসের সাথে তোমার মঙ্গল গ্রহের ভর এবং রেডিয়াসের তথ্য দেওয়া ছিল, সেটার সাথে আমি কম্পেয়ার করে জি এর যে অনুপাতটা সেটা বের করছি। দেন হচ্ছে আমি আমার যে টাইম পিরিয়ডের সূত্রের সাথে যে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের যেটা রিলেশন আছে, সেই রিলেশনটা ইউজ করে হচ্ছে আমরা ম্যাথটা ইজিলি করতে পারছি। ওকে, এখন চ্যাপ্টার 6 এর কিছু বেসিক কনসেপ্ট দেখাবো, যেগুলোর মাধ্যমে তোমার এই সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারের কিছু স্পেশাল ম্যাথ করা যায়। স্পেশাল ম্যাথ বলে ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট যেগুলো আসবে। সো আমি যদি ফার্স্টে ওই রিলেশনটা দেখাই,
ধরো আমি যদি একটা পৃথিবী আঁকি, একটা পৃথিবী যদি ফার্স্ট টাইম আঁকার চেষ্টা করি, ধরো এই হচ্ছে তোমার একটা পৃথিবী, তোমার এটা হচ্ছে একটা পৃথিবী। পৃথিবীর রেডিয়াস কোনটা? এই সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত এটা হচ্ছে তোমার পৃথিবীর রেডিয়াস। তো পৃথিবীর রেডিয়াসের ধরো যে এই পয়েন্টে তোমার জি কত, এই পয়েন্টে মানে পৃথিবী পৃষ্ঠে এই পয়েন্টে তোমার জি, কিন্তু আমরা জানি এই পয়েন্টে তোমার জি হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার। এই পয়েন্টে আমার জি হচ্ছে জি ইকুয়ালস টু হচ্ছে তোমার জি এম বাই আর স্কোয়ার। তারপরে আমি যদি এই ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা নিচে নামি, ভূপৃষ্ঠ হতে এইচ, সরি এইচ তো পুরো কেন্দ্রে চলে আসছে। আমি ধরো যে ভূপৃষ্ঠ থেকে তোমার ডি পরিমাণ নিচে নামি, আচ্ছা এইচ পরিমাণ নিচে নামি ভূপৃষ্ঠ থেকে, ধরো যে আমি এটা তোমার সেন্টার কেন্দ্র, আমি ভূপৃষ্ঠ থেকে ধরলাম হচ্ছে এই যে এইচ পরিমাণ নিচে নামছি, তাহলে এই যে এইচ পয়েন্টে এই পয়েন্টে জি কত হবে সেটা আমি বের করব। আমার এই পয়েন্টে জি কত হবে জানো? এই পয়েন্টে জি নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে তোমার জি ইকুয়ালস টু 1 - এইচ বাই আর। এটা কি? জি ডাউন, ডাউন মানে কি নিচে, জি ডাউনে এটা সূত্র হচ্ছে 1 - এইচ বাই আর। এটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে ধরো জি ডাউন ইকুয়ালস টু 4/3 পাই, তারপর হচ্ছে তোমার কতটুকু নিচে নামছে, এইচ পরিমাণ না, তাহলে হবে হচ্ছে আর মাইনাস এইচ রো জি। এইটা বুঝছো? এটা এই সূত্রটা আমাদের লাগবে না এই চ্যাপ্টারে, আমাদের লাগবে হচ্ছে এই সূত্রটা। ওকে ফাইন, এটা তুমি 6 চ্যাপ্টার যখন পড়াবো গ্র্যাভিটেশনাল, তোমার গ্র্যাভিটি পড়াবো, তখন এটা নিয়ে আলোচনা করবো কিভাবে হলো বা কই থেকে আসলো। তারপর আমি তো এইচ পরিমাণ গভীরে নামছি পৃথিবীর, মানে ভূপৃষ্ঠ হতে গভীরে নামছি। এখন আমি যদি ধরো যে এইচ পরিমাণ উপরে যাই, মানে গভীরে না নামে আমি এইচ পরিমাণ উপরে যেতে চাচ্ছি, তাহলে ধরো যে আমি এটা হচ্ছে আমার পৃষ্ঠ, পৃষ্ঠ থেকে আমি হচ্ছে এইচ পরিমাণ উপরে যাব। হ্যাঁ, এটা হচ্ছে আমার এইচ, তো এইচ পরিমাণ উপরে গেলে এই পয়েন্টে আমার জি কত হবে সেটা হচ্ছে আমার বের করা আমার আলটিমেটলি লক্ষ্য। তো ধরো হচ্ছে আমি এইচ পরিমাণ উপরে গেলাম, এই জায়গায় গেলাম, তাহলে এই জায়গায় যে জিটা হবে সেটা হবে হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি তিনটা সূত্র জেনে গেলাম। একটা সূত্র হচ্ছে তোমার এটা জি এইচ, যেহেতু আমি উপরে গেলাম, এইচ মানে কি হাই, আর ডি মানে হচ্ছে ডাউন, তাহলে জি এইচ হচ্ছে কি আমি এইচ পরিমাণ উপরে গেছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর যখন আমি পৃষ্ঠে থাকবো তখন হচ্ছে কি আমার জি এম বাই আর স্কোয়ার। আর যখন আমি পৃষ্ঠ থেকে এইচ পরিমাণ ভিতরে যাব তখন হবে কি 1 - এইচ বাই আর। তো আমি যদি দেখো তোমার এই ভূপৃষ্ঠে আর ভূপৃষ্ঠতে এইচ উচ্চতায়, এই দুটা নিয়ে একটু কম্পেয়ার করার চেষ্টা করি, মানে আমি যদি লিখি এরকম যে জি এইচ ডিভাইডেড বাই জি, তাহলে কি আসবে দেখো, জি এইচ এর সূত্র জানি হচ্ছে আমি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জি এর সূত্র জানি হচ্ছে আমি জি এম বাই আর স্কোয়ার। এইখান থেকে দেখো এই জি এম কাটা যাবে, আমার থাকবে হচ্ছে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই সম্পর্কটা দিয়ে অনেক বেশি ম্যাথ হয়, এই সম্পর্কটা দিয়ে অনেক বেশি ম্যাথ হয়। তোমাকে এই সম্পর্ক মুখস্থ রাখতে হবে না, তুমি জাস্ট এই তিনটা কেস মাথায় রাখো যে ভূপৃষ্ঠে কি, ভূপৃষ্ঠ হতে নিচে কি, আর ভূপৃষ্ঠ হতে উপরে কি। এই তিনটা কেস মাথায় রাখলে তুমি ধরো যে ম্যাথগুলো ইজিলি করতে পারবা, নিজে নিজে বের করতে পারবা। তাহলে আমি যদি দেখি এর পরবর্তী কোশ্চেনটা, আমার এর পরবর্তী কোশ্চেন হচ্ছে এরকম: একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে, একটি সরল দোলকের দোলনকাল, সরল দোলকের দোলনকাল 50% বাড়ালে বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন করতে হবে? আচ্ছা, বাড়াতে বলছে, বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্যের কত অংশ পরিবর্তন করতে হবে? এর কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন করতে হবে? কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন করতে হবে?
আচ্ছা, তাহলে একটি সরল দোলকের বছর দোলনকাল 50% বাড়াবে। যেহেতু আমাদের পার্সেন্টেজে দেওয়া আছে, আমরা ইনিশিয়াল ধরে নিলাম হচ্ছে তোমার T1 যেটা, সেটা ধরলাম হচ্ছে 100। তাহলে আমি যদি 50% বাড়াই তাহলে তোমার T2 কত আসবে? T2 আসবে হচ্ছে 100 প্লাস 50, তাহলে এটা আসবে তোমার হচ্ছে 150, T2 হবে 150। তারপর কার্যকরী দৈর্ঘ্যের শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আমি ধরলাম হচ্ছে ইনিশিয়াল যে দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার L1, এবং তোমার ফাইনাল যে দৈর্ঘ্য L2 সেটা কত, সেটা আমি বের করব। তাহলে আমরা যদি সরল দোলকের সূত্রটা আছে না, যেমন তোমার T ইকুয়ালস টু 2 পাই রুট ওভার L বাই জি, এই সূত্রের সাথে দেখি, দেখো এইটাকে কিন্তু আমরা পৃথিবী থেকে কোথাও নেই নাই, মানে পৃথিবীতে রেখেই আমরা জাস্ট কি করছি, দোলনকালটা 50% বাড়াইতে চাচ্ছি। তাহলে আমি এলটা কি পরিমাণ চেঞ্জ করব? তো সেই চিন্তা করলে আমার কিন্তু এখানে 2 পাই এবং জি কনস্ট্যান্ট, কারণ আমি পৃথিবী থেকে অন্য কোথাও এই সরল দোলকটাকে নেই নাই। তাহলে এই 2 পাই এবং জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি লিখতে পারি কি, এখানে টি সমানুপাতিক রুট এল। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারবো হচ্ছে তোমার T1 ডিভাইডেড বাই T2 ইকুয়ালস টু রুট ওভার L1 ডিভাইডেড বাই L2। তো এখানে তোমার ফার্স্টে আমার T1 কত ছিল? আমার T1 ছিল হচ্ছে 100, T2 ছিল হচ্ছে আমার 150, তারপর রুট ওভার L1 ছিল হচ্ছে আমার 100, আর আমি হচ্ছে L2টা বাড়াবো। তাহলে এটা করলে আমার L2 আসবে হচ্ছে, এটা করলে L2 আসবে হচ্ছে 225। তাহলে আমার ইনিশিয়াল L1 কত ছিল? 100। তাহলে আমি বলবো যে আমার দৈর্ঘ্য বাড়াতে হবে, দৈর্ঘ্য বাড়াতে হবে 225 মাইনাস 100 সমান সমান 125 মিটার। ঠিক আছে, ম্যাথটা বুঝতে পারছো? আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়েছে। এখন আসো, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো, একটি সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। সেকেন্ড দোলককে মঙ্গল পৃষ্ঠে নেওয়া হলো। ওকে, মঙ্গল পৃষ্ঠে এর দোলনকাল নির্ণয় করো। মঙ্গল পৃষ্ঠে এর দোলনকাল নির্ণয় করো। আমাকে বলছে মঙ্গলের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের, আচ্ছা এই ম্যাথটা তো মনে হয় করাইছি, এই ম্যাথটা আমি করাইছি, এই ম্যাথটা হুবহু করাইছি, এটা আবার রিপিট হয়েছে, সেটা লাগবে না। পরবর্তী ম্যাথ, আচ্ছা এই টাইপের ম্যাথগুলা মূলত আমাদের শেষ হয়েছে। এইবার আমি একটা কেস দেখাবো। কেসটা হচ্ছে, তোমার নাম হচ্ছে লিফটের মধ্যে সরল দোলক। লিফটের মধ্যে যদি সরল দোলক রাখো তখন কি হবে? লিফটের মধ্যে সরল দোলক, ওকে ফাইন। ফার্স্ট একটা লিফট আঁকো, ধরলাম এটা, এটা হচ্ছে তোমার লিফট। ধরো তোমার এটা হচ্ছে একটা লিফট। এই লিফটের মধ্যে তুমি একটা পেন্ডুলাম লাগাই দিলা এখানে, যে এখানে একটা পেন্ডুলাম যে কিনা দুলতেছে। এখানে হচ্ছে সেটা দুলতেছে। ওকে ফাইন। এখন কথা হচ্ছে যে আমরা জানি হচ্ছে অবিকর্ষীয় ত্বরণ মানে জি নিচের দিকে কাজ করে, এবং তুমি মনে করো এই লিফটটা এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। তো যখন লিফটটা এ ত্বরণে উপরের দিকে ওঠে তখন এই ফুল সিস্টেমটার নেট অ্যাক্সেলারেশন কত হয়? নেট অ্যাক্সেলারেশন, তোমার নেট অ্যাক্সেলারেশন হয় কত জানো? দেখো লিফট কিন্তু উঠতেছে উপরে এ ত্বরণে, এবং অভিকর্ষীয় ত্বরণ আমরা জানি জি হচ্ছে অলওয়েজ কাজ করে নিচের দিকে। সেই হিসেবে তোমার মনে হইতে পারে যেহেতু একটা উপর আর একটা নিচে, তাহলে আমরা জি মাইনাস এ করবো, বাট না, উল্টো হলে কি করবো অলওয়েজ জি প্লাস এ। তোমাকে কিন্তু এই কথা আমি আরেকবার বলছিলাম, তাই না? আবার মনে করো এটা যখন, এটা কখন তোমার নেট অ্যাক্সেলারেশন, যখন তোমার লিফট উপরে ওঠে এ ত্বরণে,
আর যদি লিফটটা এ ত্বরণের নিচে নামে, যদি লিফটটা এ ত্বরণের নিচে নামে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে নেট অ্যাক্সেলারেশন, আমার নেট যে অ্যাক্সেলারেশন সেটা কত হবে জানো? জি প্লাস এ হবে, সরি জি মাইনাস এ হবে। তখন জি মাইনাস এ হবে। দেখো তখন এও নিচের দিকে, আর জি তো তোমার অলওয়েজ নিচের দিকে কাজ করে, সো তখন হবে হচ্ছে তোমার জি মাইনাস এ নিচের দিকে যখন থাকবে। সো তখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে একটা সরল দোলকের তোমার টাইম পিরিয়ডের সূত্র হচ্ছে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল বাই জি। কিন্তু আমরা কি কখনো বলছি জিটা কি? এই জিটা, এই জিটা হচ্ছে অলওয়েজ নিট ত্বরণ। সরল দোলকের এই নিচে যে জিটা থাকবে সেটা হচ্ছে অলওয়েজ তোমার নিট ত্বরণ। সো আমি যখন লিফটের মধ্যে আসি, তখন লিফট যখন উপরে উঠতেছে, তখন আমার কিন্তু ফুল সিস্টেমের নিট ত্বরণ হচ্ছে তোমার জি প্লাস এ। সো আমি যখন একটা লিফটের মধ্যে একটা সরল দোলক রাখবো এবং লিফটটা যখন উপরে যাবে, তখন উপরে যাওয়ার ক্ষেত্রে তোমার সরল দোলকের সূত্রটা হবে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ হবে। সো আমি লিখবো হচ্ছে, সুতরাং লিফট যখন উপরে যাবে, লিফট যখন উপরে যাবে, তখন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ হবে। যেহেতু তোমার এই জিটা কি? নিট ত্বরণ। আবার লিফট যখন নিচে যাবে, লিফট যখন নিচে নামবে, তখন তোমার টি এর সূত্র হবে টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি মাইনাস এ। এটা হচ্ছে কি যখন তোমার নিচে নামবে। আচ্ছা, যদি লিফট মুক্তভাবে নিচে পড়ে, ধরো লিফট যে সুতার মাধ্যমে চলাচল করে না, ধরো লিফটের সুতাটা ছিঁড়ে গেল, তো লিফটটা কি মুক্তভাবে নিচে পড়বে না? তখন লিফট যখন নিচে মুক্তভাবে পড়বে, তারপরের কেস, লিফট যখন মুক্তভাবে নিচে পড়বে, মুক্তভাবে নিচে পড়বে, তখন তোমার এই যে লিফটের এটা জি হয়ে যাবে। কারণ ধরো একটা সুতার মাধ্যমে লিফটটা ধরো ফার্স্টে ওপরে নিচে ওঠানামা করতো, তখন কি আমরা বাইরে থেকে একটা ত্বরণ দিয়ে লিফটটাকে উঠাইতাম নামাইতাম। বাট যখন এই সুতাটা কাট হয়ে যাবে, এখানে ছিঁড়ে যাবে, তখন কি একটা পরন্ত বস্তুর মতো লিফটটা মুক্তভাবে নিচে পড়বে না? সামথিং লাইক দ্যাট। তুমি 8 তলা থেকে একটা বল নিচে ফেলা দিলা, ওই বলের মতো লিফটটা কিন্তু নিচে পড়তে থাকবে। সো যখন তুমি 8 তলা থেকে একটা বলকে নিচে ফালাবা, তখন বলটা কোন ত্বরণে নিচে নামবে? অবশ্যই জি এর সমান্তরণে নামবে। সো লিফটের সুতা যখন কেটে যাবে, তখন লিফটটা যখন নিচে নামবে, তখন তোমার জি ত্বরণে লিফটটা নিচে নামবে। তো তখন আমার নেট ত্বরণ কি হবে? তখন আমার নেট ত্বরণ হবে, যেহেতু এ হয়ে গেছে জি এবং লিফটটা নিচে না পড়তেছে, আর যখন লিফটটা নিচে পড়ে তখন সূত্র কি? জি মাইনাস এ। তাহলে তখন হবে হচ্ছে তোমার টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ডিভাইড বাই জি। আর এ কার সমান হয়ে গেছে? এও হয়ে গেছে জি এর সমান। তখন হবে হচ্ছে 2 পাই রুট ওভার এল বাই জিরো, মানে সামথিং বাই জিরো কি ইনফিনিটি। মানে তখন সরল দোলকের যে টাইম পিরিয়ড সেটা কি আসবে? ইনফিনিটি আসবে। মানে এটিটা কি? এটিটা হচ্ছে সরল দোলকটা একটা অবস্থান থেকে তোমার সর্বোচ্চ অবস্থানে যাইতে কত সময় লাগতেছে। মানে তোমার এই যে দেখছো না পেন্ডুলামটা যে ঘুরে আসে, টিকটক টিকটক শব্দ করেছে, তো একবার টিক করলে কি 1 সেকেন্ড, আরেকবার টিক করলে 2 সেকেন্ড, মানে 2 সেকেন্ড পর পর সে কি করে? টিকটক টিকটক করে। তো যখন তোমার টি এর মান চলে আসে ইনফিনিটি, তার মানে সে টিকটক টিকটক বাজাতে কত সময় লাগবে? ইনফিনিটি পরিমাণ আমার সময় লাগবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন যদি লিফট সমবেগে, মানে কোনো ত্বরণ না থাকে, লিফট যদি সমবেগে উপরে ওঠে, তখন কি হবে? তাই না? আর একটা কেস হচ্ছে লিফট যদি সমবেগে উপরে ওঠে, লিফট যদি সমবেগে উপরে ওঠে, তখন তোমার এক্সিলারেশনটা কি হবে? দেখো যেহেতু তোমার সমবেগ বলে দিয়েছে, তার মানে আমার এ কি হবে? এ হবে 0। তাহলে লিফট যখন উপরে ওঠে, তখন আমার সূত্রটা কি ছিল? ছিল হচ্ছে 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি প্লাস এ ছিল। তো আমার যেহেতু বলছে সমবেগ, তাহলে আমার এই এটা কি হবে? নিঃসন্দেহে এই এর মান হয়ে যাবে 0। তাহলে আমার উপরে ওঠার ক্ষেত্রে টি এর মান আসবে 2 পাই রুট ওভার এল বাই জি, মানে নর্মাল সূত্রটাই আমার এখানে ইউজ হবে এই ক্ষেত্রে যখন কি লিফট উপরে উঠবে। ওকে ফাইন। তো এখন এই রিলেটেড আমরা একটা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের কনসেপ্টটা কি আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন লিখি আমরা। একটি লিফটের মধ্যে ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে।
একটি লিফটের মধ্যে ছাদ থেকে একটি সরল দোলক ঝুলানো আছে লিফটটি যখন স্থির থাকে তখন দোলকটির দোলনকাল 2 সেকেন্ড। লিফটটি যখন স্থির থাকে তখন দোলকটির দোলনকাল 2 সেকেন্ড। তারপর যেটা বলছে, লিফটটি যখন 9/16G ত্বরণের নিচের দিকে নামতে থাকে, লিফটটি যখন 9/16G ত্বরণে নিচের দিকে নামতে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে তখন এর দোলনকাল কত? এবং উপরের দিকে উঠতে থাকে তখন এর দোলনকাল কত? যখন স্থির থাকে তখন তার দোলনকাল কত? তখন 2 সেকেন্ড। তো যখন নিচের দিকে নামবে তখন তার দোলনকাল কত হবে সেটা আমাদের বের করতে হবে। সো যখন নিচের দিকে নামবে, টি ধরলাম নিচে, তো তখন সূত্র হবে কি? 2π√L ডিভাইডেড বাই জি মাইনাস এ। সেখানে এ কত? এ কিন্তু আমাকে দেওয়া আছে √L ডিভাইডেড বাই জি মাইনাস এ কত? 9/16G। 9/16G। সো এখান থেকে আমি পাবো হচ্ছে কি 2π√L, যদি এখান থেকে আমি জি কমন নেই থাকবে হচ্ছে 1 মাইনাস 9/16। সো এখান থেকে আসবে হচ্ছে 2π√L ডিভাইড বাই জি, দেন আমার আরও থাকবে হচ্ছে এখানে 1/√1 মাইনাস 9 ডিভাইড বাই 16। তো এই যে L বাই জি এই মানটা আমি কই থেকে পাবো? এই মানটা বের করার একটা ওয়ে দেওয়া আছে। আমাকে বলছে যখন স্থির থাকে তখন দোলনকাল 2 সেকেন্ড। তো স্থির অবস্থার ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সূত্র জানি হচ্ছে 2π√L/G। তো এখান থেকে আমরা √L/G এর মানটা বের করে ফেলবো। L/G ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই 2π। আর স্থির অবস্থায় দোলনকাল কত? 2 সেকেন্ড। তাহলে 2π কত আসবে? 1/π। তাহলে এই L/G এর মান কত আসবে? 1/π। 2π ইন্টু 1/π 1/√1 মাইনাস 9/16। তাহলে এই পাই পাই কাটবে, তোমার থাকবে হচ্ছে জাস্ট এখানে 2। তাহলে আসবে হচ্ছে 2 ডিভাইড বাই √1 মাইনাস 9/16 সেকেন্ড। তো এটার মান আসবে হচ্ছে তোমার 3.023 সেকেন্ড। 3.023 সেকেন্ড, বুঝছো? তাহলে আমাকে বলছে যখন উপরের দিকে ওঠে তখন তো দোলনকাল কত হবে? সো যখন উপরের দিকে উঠবে, বললাম হচ্ছে টি উপরে, তখন হবে হচ্ছে 2π√L জি প্লাস এ। আমার জি দেওয়া কত ছিল? আমার জি দেওয়া ছিল হচ্ছে 9/16। তাহলে জি প্লাস 9/16G। সেখান থেকে পাবো হচ্ছে 2π√L, জি কমন নিলে 1 প্লাস 9/16। সো এখানে পাবো হচ্ছে আমি 2π√L বাই জি ইন্টু 1 ডিভাইডেড বাই √1 প্লাস 9/16। তো আমি পাইছিলাম হচ্ছে তোমার √L বাই জি এর মান কত পাইছিলাম? 1/π পাইছিলাম। তাহলে এখানে বসাই দিই আমি 1/π ইন্টু 1 ডিভাইডেড বাই √1 প্লাস 9 কত? 16। তাহলে এইটা যদি তুমি সলভ করো, এই পাই পাই কাটবে, এটা সলভ করে তোমার যেটা আনসার আসবে সেটা কি? যখন নিচে নামবে তখন তার দোলনকাল চলে আসবে। ঠিক আছে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এইবার আমরা আরেকটা কনসেপ্টে যাব।
সেটা হচ্ছে, আমি আগে সরল দোলকের চিত্রটা আঁকাই, একটু ফাস্ট পড়াচ্ছি আজকে, কারণ চ্যাপ্টারটা চাচ্ছি শেষ করে ফেলতে আর কি। তুমি চাইলে ভিডিওটা পজ করে করে দেখতে পারবা। So, আমি ফাস্ট পড়ায় যাই, তুমি শেষ করে নিবেন সময় নিয়ে, ঠিক আছে? সো এটা ছিল হচ্ছে একটা তোমার সরল দোলক বা সেকেন্ড দোলক বলতে পারো। তো সেকেন্ড দোলকের আমরা যে বলি t=2 সেকেন্ড পর্যায়কাল, এটা মানে কখন থেকে কখন পর্যন্ত এটার পর্যায়কাল 2 সেকেন্ড সেটা আমরা এখন বুঝবো। ধরো এটা ফার্স্টে মাঝখানে আছে। আচ্ছা ধরো ফার্স্টে এখানে আছে, হ্যাঁ এই জায়গায় ফার্স্টে আছে, এই জায়গায়। তো ধরো এইখান থেকে ফার্স্টে সে কই যাবে, এখান থেকে এইখান দিয়ে যেতে 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 সে কই যাবে, ফার্স্ট এদিকে যাবে, তাই না? এখানে একবার গেল, গিয়ে এখান থেকে সে আবার কি হবে, এইভাবে এসে 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 সে আবার এখানে ফেরত আসবে। সো একবার একবার তোমার একদম পিক পয়েন্টে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে টি, এবং সেকেন্ড দোলকের ক্ষেত্রে সেটাই হচ্ছে কি 2 সেকেন্ড। ওকে, মানে প্রতি 2 সেকেন্ড পর পর কি তার একটা টাইম পিরিয়ড চলবে, মানে একটা পর্যায়কাল আসবে। হুম তো আমাদের তাহলে সারা দিনে মানে প্রতি 2 সেকেন্ড পর পর সে একবার টিকটক করবে, বুঝছো? এই যে এদিকে একবার যাবে, একবার এদিকে যাবে, আবার যখন এখানে আসবে তখন কি একবার টিকটক করবে, মানে প্রতি 2 সেকেন্ড পর পর সে ঘন্টা বাজাবে। তো এখন কথা হচ্ছে, আমরা আমাদের দিনের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 24 ঘন্টা, আর আমরা জানি হচ্ছে তোমার 24 ঘন্টা ইকুয়ালস টু কত, 24 × 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। আর 24 × 3600 মানে হচ্ছে তোমার 86,400 সেকেন্ড, 86,400 সেকেন্ড। তো 24 ঘন্টায় কত সেকেন্ড আসতেছে আমার, 86,400 সেকেন্ড। আর আমি জানি কি, আমি জানি হচ্ছে তোমার 2 সেকেন্ডে কি একটা দোলন দেয়, 2 সেকেন্ডে একটা দোলন সম্পন্ন করে। তাহলে আমি বলবো হচ্ছে দোলনকাল, একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত সেকেন্ড, 2 সেকেন্ড। আর অর্ধ দোলনকাল কত, অর্ধ দোলনকাল হচ্ছে মানে অর্ধেক পরিমাণ দোল দিতে, যদি দোলনকাল 2 সেকেন্ড হয় তাহলে অর্ধ দোলনকাল হবে তোমার হচ্ছে 1 সেকেন্ড, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে যেহেতু 24 ঘন্টা হচ্ছে 86,400 সেকেন্ড, আমরা কি বলতে পারি যে একটা সেকেন্ড দোলক প্রতিদিন 86,400টা অর্ধ দোলন দিবে? সো আমরা বলতে পারি, সুতরাং যেহেতু অর্ধ দোলনকাল 1 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি হচ্ছে সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক প্রতিদিন 86,400 বার অর্ধ দোলন দিবে, অর্ধ দোলন দিবে। আর সে পূর্ণ দোলন দিবে কয়বার, কারণ সে 2 সেকেন্ডে একবার পূর্ণ দোলন দেয়, তাহলে সে সেকেন্ড দোলক প্রতিদিন 86,400 ডিভাইডেড বাই 2 বার পূর্ণ দোলন দিবে, কারণ 2 সেকেন্ডে একবার পূর্ণ দোলন, তাহলে 1 সেকেন্ডে কত, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কত তোমার 43,200 বার পূর্ণ দোলন দিবে। তবে একটা সেকেন্ড দোলক যার কিনা পর্যায়কাল হচ্ছে তোমার কত 2, সে হচ্ছে 86,400 বার অর্ধ দোলন দেয়, এবং এবং হচ্ছে তোমার 43,200 বার কি পূর্ণ দোলন দেয়। ওকে ফাইন। তো এখন কথা হচ্ছে যে ধরো তোমার, ধরো একটা ঘড়ি আমরা বলি না স্লো হয়ে গেছে, একটা ঘড়ি হচ্ছে স্লো হয়ে গেছে, একটা ঘড়ি ফাস্ট হয়ে গেছে। এটা কখন হয়, ধরো যে একটা ঘড়ি তোমার স্লো মানে কি, একটা ঘড়ি আমরা যখন বলি স্লো হয়ে গেছে তখন তার মূলত এই টাইম পিরিয়ডটা বেড়ে যায়। টাইম পিরিয়ডটা বেড়ে যায় কখন, যখন কিনা একটা ঘড়িটা স্লো হয়ে যায়। এই জিনিসটা ভালো মতো খেয়াল করো, একটা ঘড়ি যখন স্লো হয়ে যায় তখন টাইম পিরিয়ডটা বেড়ে যায়, মানে সে এইভাবে এখান থেকে এখানে গিয়ে আবার এখান থেকে এখানে আসতে 2 সেকেন্ড না, 2 সেকেন্ডের চেয়েও বেশি সময় লাগে। তখন এটাকে বলা হয় কি, ঘড়িটা স্লো হয়ে গেছে, মানে তোমার টাইম পিরিয়ডটা বেড়ে গেছে, তোমার একটা দোলন খেতে বা একটা দোল সম্পন্ন করতে তোমার টাইম পিরিয়ডটা অনেক বেশি সময় লাগতেছে। তখন আমরা বলি কি একটা ঘড়ি স্লো হয়ে গেছে। আর আমরা কখন বলি একটা ঘড়ি ফাস্ট হয়ে গেছে, যখন কিন্তু তোমার টাইম পিরিয়ডটা কমে যায়, তখন আমরা বলি বলি কি তখন ওই ঘড়িটা ফাস্ট হয়ে গেছে, কারণ সে 2 সেকেন্ডেরও কম সময়ে যদি এখান থেকে শুরু করে যাত্রা এখানে একবার যায়, মানে এখান থেকে আবার এখানে যায়, তো ওই ফুল যাত্রা সম্পন্ন করতে যদি 2 সেকেন্ডেরও কম সময় লাগে, তখন আমরা বলি কি একটা ঘড়ি ফাস্ট হয়ে গেছে। তার মানে টাইম পিরিয়ড কমলে আমরা বলতে পারবো ফাস্ট হয়ে গেছে, আর টাইম পিরিয়ড বাড়লে আমরা বলতে পারবো হচ্ছে
ঘড়িটা স্লো হয়ে গেছে। এখন একটা কথা, ধরো একটা ঘড়ি দিনে 10 সেকেন্ড স্লো যায়, এই কথাটার মানে কি? আমি যদি এই কথাটার মানে তোমাকে ব্যাখ্যা করতে চাই, যে বলছে যে দিনে একটা ঘড়ি দিনে তোমার হচ্ছে 10 সেকেন্ড স্লো যায়, 10 সেকেন্ড হচ্ছে স্লো যায়, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে একদিনে স্লো যাচ্ছে 10 সেকেন্ড। এই কথাটার মানে হচ্ছে তোমার একদিনে স্লো যাচ্ছে হচ্ছে 10 সেকেন্ড, স্লো যাচ্ছে 10 সেকেন্ড। আর একদিনে কত সেকেন্ড আমরা হিসাব করছিলাম একটু আগে? 86,400 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 86,400 সেকেন্ডে স্লো যাচ্ছে কত? 10 সেকেন্ড। তাহলে 86,400 সেকেন্ড যদি তোমার 10 সেকেন্ড স্লো যায়, তাহলে আমরা কি বলতে পারি? আমরা আমরা কি জানি? আমরা জানি 86,400 সেকেন্ডে অর্ধ দোলন দেওয়া হচ্ছে 86,400টা, মানে 86,400 সেকেন্ডে বিট দেয় কয়টা? 86,400টা। তাহলে আমরা কি এই কথা বলতে পারি যে 86,400 সেকেন্ডে বিট দিচ্ছে? বিট মানে কি বুঝছো? দ্বারা বলতেছি 86,400 মাইনাস 10টা মানে হচ্ছে 86,390টা। বিট মানে হচ্ছে এইটা, ধরো এটা একটা আমার সেকেন্ড হলো, ভালো মতো আঁকাই, এই হচ্ছে একটা সেকেন্ড দোলক। ওকে ফাইন, এ হচ্ছে তোমার সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলক ধরো এইখান থেকে এইখানে একবার গেল, এটা কি? এটা হচ্ছে তোমার পর্যায়কালের অর্ধেক, মানে অর্ধ পর্যায়কাল বা কি অর্ধ দোলনকাল। আর এখান থেকে যখন এখানে ফিরে আসবে তখন কি সেটা একটা পূর্ণ দোলনকাল। তো আমার কথা হচ্ছে 86,400 সেকেন্ডে সে অর্ধ দোল খায় কয়টা? 86,400টাই, কারণ 1 সেকেন্ড একটা দোল খায়। আর আমরা জানি হচ্ছে একদিনে হচ্ছে 86,400 সেকেন্ড। তাহলে 86,400 সেকেন্ডে অর্ধ দোল খায় কয়টা? 86,400টা। আর একটা অর্ধ দোলকে বলা হয় হচ্ছে একটা বিট, মানে এখান থেকে এখানে গেলে যেটা হয় সেটাকে বলা হয় হচ্ছে একটা বিট, বুঝছো? তাহলে 86,400 সেকেন্ডে বিট দিবে কয়টা? 10 সেকেন্ড স্লো হয়ে গেলে 86,400 মাইনাস 10 মানে 86,390টা। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 86,390টা বিট দেয় কত সেকেন্ডে? তখন যখন 10 সেকেন্ড স্লো হয়ে যায় তোমার দেয় হচ্ছে 86,400 সেকেন্ডে। তাহলে একটা বিট দিবে কয় সেকেন্ডে? একটা বিট দিবে হচ্ছে 86,400 ডিভাইডেড বাই 86,390 সেকেন্ডে। আর এখানে গেলে একটা বিট দিল, আবার যখন এখানে ফিরে আসলো তখন সে আরেকটা বিট দিবে, মানে প্রতি অর্ধ দোলন পর পর সে কি একটা করে বিট দেয়। তো আমরা কি বলতে পারি? দুইটা বিটের সম্মিলনের ফলে কি তোমার টাইম পিরিয়ড বা পর্যায়কাল সৃষ্টি হয়। তাহলে আমি পাইছি কি একটা বিট দেয় এত সেকেন্ডে, তাহলে দুইটা বিট দেবে কত সেকেন্ডে? দুইটা বিট দেবে হচ্ছে 2 × 86,400 86,390 সেকেন্ডে। আর এটাই কি, এটা তোমার হচ্ছে 10 সেকেন্ড স্লো হয়ে যাওয়ার পরের পর্যায়কাল বা টাইম পিরিয়ড। কারণ আমরা কি জানি, দুইটা বিট দিলেই কি তোমার একটা পর্যায়কাল সৃষ্টি হয় বা টাইম পিরিয়ড সৃষ্টি হয়। এখন তোমার কথা হচ্ছে আমি কি এই ম্যাথটা এইভাবে ঐকিক নিয়মে এত লম্বা করে করব? না, ঐকিক নিয়মে করতে হবে না। এই ম্যাথে একটা সূত্র আছে, সূত্রের ফিলিংসটা কি সেটা বোঝানোর জন্য আমি ফার্স্টে তোমাকে ব্যাখ্যা করছি মূলত জিনিসটা কি। এবার আমি তোমাকে সূত্রটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা সূত্রটা আমি এই পেজের মধ্যে আলোচনা করে দিই, তাহলে তোমার সুবিধা হবে। এখন ধরো আমরা তো জানি না, কোশ্চেন অনেক কিছু থাকতে পারে যে 10 সেকেন্ড স্লো যায় না বলে তোমাকে বললো হচ্ছে একটা ঘড়ি হচ্ছে তোমার এক্স পরিমাণ 1 সেকেন্ড স্লো যায় বললো, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু তোমার এই যে এখানে 86,390 যে কথা, এখানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 86,400 মাইনাস 10 বলতে পারি। এই জিনিসটা কিন্তু মূলত 86,400 মাইনাস 10, বুঝছো? তাহলে একটা ঘড়ি যদি তোমার 10 সেকেন্ড স্লো যায়, তাহলে এখানে এই যে ফাইনাল সূত্রে আমরা কি বলতে পারবো দেখো তো? আমরা ফাইনাল সূত্রে বলতে পারবো হচ্ছে এরকম যে 2 × 86,400 2 × 86,400 ডিভাইডেড বাই 86,400। 10 সেকেন্ড গেছে না, মানে আমাকে এখানে 10 না বলে এক্স বলছে আর কি। তো আমরা বলবো 86,400 মাইনাস এক্স।
সরি এখানে তো 86,400 মাইনাস এক্স, হ্যাঁ 2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এক্স। এটা কখন? যখন কিনা তোমার এক্স সেকেন্ড স্লো যায়, এক সেকেন্ড পরিমাণ স্লো যায়, তখন হবে কি 2 ইন্টু 86,400, 86,400 মাইনাস এক্স। আচ্ছা, এখন ঘড়ি স্লো না গিয়ে ফাস্ট তো যেতে পারে, তাই না? এটা তোমার হচ্ছে পর্যায়কালের সূত্র। তো যখন ফাস্ট যাবে তখন কি হবে? এবার আমরা ধরি হচ্ছে তোমার যদি এক সেকেন্ড ফাস্ট যায় তখন কি হবে টাইম পিরিয়ডের সূত্রটা? তখন টি হবে হচ্ছে 2 ইন্টু 86,400, 86,400 স্লোয়ার ক্ষেত্রে কি ছিল 86,400 মাইনাস এক্স না, তো ফার্স্টের ক্ষেত্রে হবে 86,400 প্লাস এক্স। এটা হচ্ছে কি ফার্স্টের সূত্র। আর যখন স্লো ছিল কি, যদি এক সেকেন্ড স্লো যায় তাহলে স্লো এর ক্ষেত্রে সূত্র হবে যেটা পড়ছিলাম আমরা, উপরে হবে হচ্ছে 2 ইন্টু 86,400, এখানে কি হবে 86,400 মাইনাস এক্স। এটা কি যদি তুমি স্লো যায় সেটা। আর উপরের যে টুটা আছে না, এই টুটা কি, উপরের টুটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল সরল দোলকের পর্যায়কাল, মানে সেকেন্ড অরিজিনাল সেকেন্ড দোলকের পর্যায়কাল। এটা হচ্ছে অরিজিনাল সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড, ওকে। মানে ধরো আর এটা কি টি প্রাইম, টি প্রাইম কেন দিলাম, কারণ স্লো হওয়ার পরে টি হচ্ছে এটা, আর এটা কি, এটা হচ্ছে তোমার টি। তাহলে এই সূত্রটা মূলত এরকম, যে এরকম আর কি, ধরো উপরে হচ্ছে টি প্রাইম, নিচে হচ্ছে টি, মানে টুটাকে আমি নিচে পাঠিয়ে দিলাম, তাহলে আসে হচ্ছে এরকম, উপরে থাকে হচ্ছে 86,400, 86,400 প্লাস এক্স। এইটা হচ্ছে এরকম, ধরো টি প্রাইমের নিচে আমি টু পাঠিয়ে দিলাম, টু মানে কি, টু হচ্ছে আমার টি সেকেন্ড দোলকের, তাহলে এটা হচ্ছে 86,400, 86,400, 86,400 মাইনাস এক্স। বুঝতে পারছো? মূলত তোমার আমি এই টি প্রাইমটা বের করছি, মানে কতটুকু স্লো কতটুকু ফাস্ট। যখন স্লো হয় তখন তার পর্যায়কাল কত হয়, আবার যখন ফাস্ট হয় তখন তার পর্যায়কাল কত হয়, আমরা সেই বেসিসে তোমার টাইম পিরিয়ডটা বের করছি। কার মাধ্যমে, কার রেসপেক্টে, অরিজিনালটার রেসপেক্টে, বুঝছো? এই টুটা হচ্ছে অরিজিনালটা, বুঝছো? অনেকে এটা বোঝে না। এখন এই যে আমরা 86,400 সূত্র শিখলাম, এটা কোন ক্ষেত্রে? যখন কিনা তোমার একদিনে, মানে একদিনে কতটুকু স্লো যায় সেইটা বলবে। মানে যদি বলে একদিনে 10 সেকেন্ড স্লো যাবে, বা একদিনে 10 সেকেন্ড ফাস্ট যাবে, যখন দিন বলবে তখন হবে কি 86,400। যদি বলে ঘন্টায়, যদি বলে 1 ঘন্টায় 10 সেকেন্ড স্লো যাবে, বা যদি বলে যে 1 ঘন্টায় 10 সেকেন্ড ফাস্ট যাবে, তখন সূত্রের মধ্যে কি চেঞ্জ আসবে? সূত্রের মধ্যে একটু সূক্ষ্ম চেঞ্জ আসবে। সেটা হচ্ছে এরকম, যে তোমার ধরো হচ্ছে যখন বলবে যে 1 ঘন্টায় এক্স পরিমাণ স্লো বা ফাস্ট গেলে, 1 ঘন্টায় এক্স পরিমাণ স্লো বা ফাস্ট গেলে, তখন সূত্রের মধ্যে কি পরিমাণ কি চেঞ্জ আসবে। হুম। তো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে একদিনে এক্স পরিমাণ স্লো বা ফাস্ট গেলে, ওকে ফাইন। আর নিচেটা ছিল কি একদিনে 1 ঘন্টায়। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে একদিন, দিনের ইকুইভ্যালেন্ট কি, এই দিনের ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 86,400 সেকেন্ড। আর ঘন্টার ইকুইভ্যালেন্ট কি, ঘন্টার ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার 3600 সেকেন্ড। তাহলে সূত্রের মধ্যে জাস্ট একটা চেঞ্জ আসবে, তোমার 86,400 জায়গায় কি আসবে জানো, 3600 আসবে, এটাই। এখন আমরা লিখবো হচ্ছে যদি এক্স পরিমাণ বা এক সেকেন্ড, এক সেকেন্ড যদি স্লো যায়, তাহলে সূত্রটা হবে হচ্ছে টি প্রাইম ইকুয়ালস টু 2 ইন্টু 3600
মাইনাস এক্স। আর যদি 1 সেকেন্ড ফাস্ট যায়, 1 সেকেন্ড ফাস্ট যায়, তাহলে সূত্রটা হবে হচ্ছে টি প্রাইম ইকুয়ালস টু 2 ইন্টু 3600 প্লাস এক্স। এই হচ্ছে মূলত কি তোমার এই টাইম পিরিয়ড জাতীয় যাবতীয় তোমার কি সূত্র। ওকে ফাইন। এই রিলেটেড একটা ম্যাথ করিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করবো। আমি বাদ বাকি ম্যাথ আমি সব নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ম্যাথ হচ্ছে একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি। একটি দোলকের দোলনকাল 2 সেকেন্ডের বেশি, ফলে এটি দৈনিক 20 সেকেন্ড ধীরে চলে। ফলে এটি দিনে 20 সেকেন্ড ধীরে চলে। এর দৈর্ঘ্যে শতকরা পরিবর্তন করলে, এর দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করলে ঠিক 2 সেকেন্ড দোলনকাল হবে? এর দৈর্ঘ্য শতকরা কত পরিবর্তন করলে, এর দোলনকাল 2 সেকেন্ড হবে। দোলনকাল 2 সেকেন্ড হবে। তার মানে কি আমার সে দিনে, মানে দিনে 20 সেকেন্ড স্লো যায়, তাহলে আমার টি প্রাইমটা কত? আমার টি প্রাইম হচ্ছে 2 ইন্টু 86,400 মাইনাস 20। তাহলে আমার এটা আসবে হচ্ছে কত? 2.00046 সেকেন্ড। দেখছো টাইম পিরিয়ড কিন্তু 2 থেকে একটু বেশি আসছে। আমি কি বলছিলাম, বেশি আসলে কি হবে? স্লো যাবে। আর আমার টি দেওয়া আছে কত? 2 সেকেন্ড। আমি ধরে নিলাম আমার ইনিশিয়াল যে এল, এটা হচ্ছে তোমার 100, আর এল প্রাইমটা কত সেটা আমি বের করবো। যেটা আমাকে বলছে শতকরা কত, মানে পার্সেন্টেজে চাইছে, তাহলে আমি ইনিশিয়ালটা 100 ধরলাম, পরিবর্তন আমার বের হয়ে যাবে কত, ঠিক আছে? যেটা বের হবে সেটা পার্সেন্টেজেও বের হবে। সো আমার এল এর সাথে টি এর সম্পর্ক কি? টি বাই টি প্রাইম ইকুয়ালস টু রুট ওভার এল বাই এল প্রাইম। টি কত? 2, টি প্রাইম কত? 2.00046। আমার এল কত ধরছে আমি? 100, আর এল প্রাইমটা আমার বের হবে। সলভ করলে এল প্রাইম আসবে হচ্ছে 99.95। তো আমার পরিবর্তন করতে হবে, চেঞ্জ মানে যেটা পরিবর্তন করতে হবে আমার শতকরা, আমি এক ইনিশিয়াল ধরছিলাম হচ্ছে 100 থেকে হচ্ছে আমি 99.95টা মাইনাস করবো। সো এটা করলে আসে হচ্ছে 0.05, এবং এটাকে আমরা কি বলতে পারবো? এত পার্সেন্ট বলতে পারবো, কারণ আমি 100 রেসপেক্টে বের করছি। সো এটাকে আমি কি করতে পারবো? পার্সেন্ট বলতে পারবো। তাহলে আমি বলবো যে 0.05% দৈর্ঘ্য হ্রাস করলে আমার সরল দোলকটা 20 সেকেন্ড স্লো গেলেও পর্যায়কাল 2 সেকেন্ড করা সম্ভব। বুঝছো? মানে এটা তো 20 সেকেন্ড স্লো যাওয়ার ফলে পর্যায়কাল আসছে 2.00046। এবার আমরা কি করছি? দৈর্ঘ্যটাকে এমন ভাবে চেঞ্জ করছি যাতে তোমার এই পর্যায়কালের সমস্যাটা সমাধান হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারবো যদি তোমার দৈর্ঘ্যটা 0.05% হ্রাস করে, তাহলে 20 সেকেন্ড স্লো গেলেও প্যারা নাই, আমার পর্যায়কাল 2 সেকেন্ডই হবে। দৈর্ঘ্যটা চেঞ্জ করার মাধ্যমে আমরা পর্যায়কালের সমস্যাটা সমাধান করলাম। তো এই কনসেপ্টের আরো ম্যাথ আছে, এবং কিছু গ্রাফ আছে, এবং স্প্রিং এর সমবায়, মানে স্প্রিং কে তোমার সিরিজে যুক্ত করলে কি হবে, প্যারালালে যুক্ত করলে কি হবে, ওই রিলেটেড কিছু একটা আছে। ওইটা দেখানোর মাধ্যমে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা একদম সুন্দর মতো A to Z 100% ফুল কনসেপ্ট দিয়ে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। এবং টেস্ট পেপার সলভ করে দেখবা এই চ্যাপ্টারের ম্যাথ অনেক ইজি, সব ম্যাথ পারতেছো, এবং 20-25টা ম্যাথ হয়তো থাকবে বোর্ড কোশ্চেন। এগুলো সলভ করলে তুমি আগামী এইচএসসি পরীক্ষা এখান থেকে সুন্দর মতো একটা কোশ্চেন আনসার করতে পারবে, একদম সুন্দর মতো 100% শিওর মতো একটা কোশ্চেন এখান থেকে আনসার করতে পারবে, কারণ কোনো কনসেপ্ট আমি বাদ দেওয়া হয়নি, প্রতিটা কনসেপ্ট পড়ানো হয়েছে। সো টেস্ট পেপারে সবই পারবে ইনশাল্লাহ। আর টেস্ট পেপার সলভ করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ো, তাহলে আমি তো আসি, আমার কাছে নির্দ্বিধায় পাঠাবা, আমি ফ্রি টাইমে ইনশাল্লাহ পাঠিয়ে দিব আর কি। ওকে, তাহলে কথা বাড়াচ্ছি না আর, ক্লাসটা এখানে শেষ করতেছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।